আসসালামু আলাইকুম এভরিওয়ান। 5 বছর পর গল্পের 7 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আয়রার হৃদয়ের দরজাগুলো একে একে বন্ধ হয়ে যেতে লাগলো। সে এখন শুধু জানে সে কোনো গভীর ষড়যন্ত্রের মধ্যে আটকে পড়েছে এবং সায়ন হয়তো তার মূল কারিগর। ঘরের এক কোণে সরে গিয়ে আয়রা ধপ করে বসে পড়ল। তার বুকের ভেতর ঢাকের মতো ধপ ধপ করছে স্পন্দন। দরজায় বারবার ধাক্কা দেওয়ার চেষ্টায় তার হাত কেঁপে কেঁপে উঠছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যেন। চোখ মেলে তাকাতেই সে চেনা সায়নের মুখ ভেসে উঠল মনে। সায়ন, যে তাকে মেরে ফেলার জন্য এক সময় কিডন্যাপ করেছিল, সে সায়ন এখন থেকেই সে বাড়ির মালিক। হঠাৎ মনে পড়ল গতকাল রাতের সেই স্বপ্নটা। রাতের আধারে নিঃস্ব এক ঘরে, ঘরের দরজা বন্ধ। কেউ যেন বলছে, তুই যদি আমার না হোস তাহলে তোকে পৃথিবী থেকে মুছে দেব। ঘুম ভেঙে গিয়ে সে যেমন শিউরে উঠেছিল, আজ বাস্তবে তার চেয়ে ভয়ানক কিছু ঘটে যাচ্ছে। তাহলে কি সেই ভয়ঙ্কর স্বপ্নটাই আজ সত্যি হতে চলেছে? আয়রার কণ্ঠ যেন হারিয়ে গেল। ঠোঁটে থেকে শুধু একটাই প্রশ্ন ফিসফিস করে বের হলো, সায়ন কি বার সত্যি আমাকে মেরে ফেলবে? তার মাথার ভেতর ঝড় বইতে লাগলো। সে এখন বুঝে গেছে এইবারের নিরাপত্তা, এই নিয়ম, এত বন্দি, সব কিছু কেন্দ্র সায়ন। আর সায়নের উদ্দেশ্য সে এখন তোয়াশা। কিন্তু আয়রার মনে হচ্ছে এটা কোনো প্রেম বা অধিকার নয়, এটা হলো সায়নের কোনো পুরনো প্রতিশোধ। 3 বোন, আয়রা, সায়রা, নায়রা, তাদের রুমে এখন বন্দি। এমন নয় যে ঘরগুলো অন্ধকার বা অনানন্দে ফেলে রাখা, বরং প্রতিটা ঘরে রাজকীয় সাজ, আধুনিক আরামদায়ক আসবাবপত্র, ঘ্রাণ চড়ানো মোমবাতি আর এক আলোকিত শীতলতা। কিন্তু বাইরে পৃথিবী তাদের কাছে এখন নিষিদ্ধ এলাকা। ডাকলেও কেউ সাড়া দেয় না, কারণ তারা জানে তারা চাইলে এই রুম ছাড়তে পারবে না। প্রতিটা দরজার বাইরে প্রহরী পালা করে দাঁড়িয়ে থাকে। কখন নাস্তা আসবে, কখন জামা বদলাবে, কখন ডাক্তার আসবে, এমনকি কখন আলো নিভবে, সবই নির্ধারিত রুটিনে চলে। এই নিয়মটি স্বাধীনতাকে যতই চকচকে দেখাক, এর ভেতরটা এক ধরনের শ্বাসরুদ্ধকর করা বন্দি। আর এসবের পিছনে দাঁড়িয়ে আছে সায়ন। সে শুধু এক নীরব শাসক, এক দ্বিধায় ডুবে থাকা প্রতিশোধ পরায়ণ ভাই। সে তার বোনদের কোনো দুঃখ দেখতে চায় না। যা দরকার তার থেকে দ্বিগুণ দিয়ে সাজিয়েছে তাদের ঘর। তারা চাওয়াটা পরিষ্কার, তোমরা আমার আদরে থেকো, কিন্তু আমার নিয়ন্ত্রণে থেকো। কারণ তারা অপরাধীও নয়, বিচারহীন নয়। তাদের মা মিসেস রেহানুল বেগম, তাদের দাদি মিসেস মেহেরজান বেগম, আর তাদের বাবা মিস্টার আলতাফ চৌধুরী। এই 3জন মিলে শাইনের মাকে একসময় অমানসিকভাবে ঘরছাড়া করেছিল। আর সেই ক্ষত আজও শাইনের বুকে ভেতর রক্তাক্ত করে আছে। শায়ন যখনই মায়ের মুখটা ভেসে ওঠে চোখের সামনে, তার তো ইচ্ছা করে এক এক করে সবগুলোকে কাঁচায় চিবিয়ে খেতে। তবে রাহিনুল বেগম আর মেহেরজান বেগম ছিলেন নীরব দর্শক। যেদিন অন্যায় চুপচাপ চোখের সামনে ঘটেছিল, সেদিন তারা মুখ কুপলে এঁটেছিল। তাদের এই নীরবতা আজ তাদের অপরাধ। আজ তারা দোষী, কারণ তারা প্রতিবাদ করেনি। প্রতিবাদ না করেও যে এক প্রকার অপরাধ, সেই হিসেব এখন চুকানো হচ্ছে। কিন্তু শায়নের চোখে আয়রা, সায়রা আর নায়রা কোনোদিনও দোষী ছিল না। তবুও আজ তারা দোষীদের সন্তান, তাই শাস্তি পেতে হবে। এটা যে এক অবিচার, আর কোথাও গিয়ে এক নিষ্ঠুর অবিচার। হাজার চেষ্টা, শত ধাক্কা, অগণিত আর্তনাদের যখন কোনো ফল হলো না, তখন হঠাৎ করে আয়রার চোখে পড়ল রুমের এক কোণে ছোট একটা দরজা, যা এখনো খোলা। সে ধীরে ধীরে দরজাটা ঠেলে দেখলো অন্য পাশে সায়নের রুম। আর সেখানে সায়রা পড়ার টেবিলে বসে লিপিবদ্ধ ভঙ্গিতে বইয়ের পাতা চোখ বোলাচ্ছে। রুমটা আয়রা নিজের রুমের মতোই সাজানো। একই নিম্ন আলো, এক বিলাসিতা, এক নিঃসঙ্গতা। আয়রাকে দেখে সায়রা হঠাৎ থমকে গেল। আপু এইখানে? তুই তো রেস্টে থাকার কথা। আয়রার চোখেরা কৌতূহল আর কষ্ট একসাথে। সে সায়রার সামনে গিয়ে ধরা গলায় বলল, আমাদের সঙ্গে সত্যি কি হচ্ছে সেটি বলবি? এই বাড়ি কি আমাদের না? তাহলে কেন এ বন্দিত? সায়রা চোখ নামিয়ে বলল, তুই অসুস্থ আপু, পুরোপুরি ঠিক হলে সব বলবো। কিন্তু আয়রা কোনো সান্ত্বনা কথা শুনবে না। সে কাপা গলায় বলল, মিথ্যা বলিস না, সব সত্যি বল আমাকে। এই প্রহরীরা কেন, এই লোক কেন, আর আব্বু আম্মু কোথায়? শেষমেশ সায়রা ঠোঁট কাঁপলো, চোখে জল এসে গেল। আর সে ফিসফিস করে বলে ফেলল সবকিছু সায়নের পরিকল্পনা, আর তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা। তাদের পরিবারের বিরুদ্ধে সায়নের জমে থাকা রাগ, আর এই বাড়ি ঘিরে তৈরি হয়ে এক নীরব চকচকে বন্দিশালা। শোনা মাত্র আয়রার শরীর যেন হঠাৎ করে শূন্য হয়ে গেল। সে শব্দহীন ধপ করে মেঝেতে বসে পড়ল। তার মনে হলো এই ঘর, এই দেয়াল, এই আলো সব যেন এক প্রকার ধোঁয়া। তার চেনা পৃথিবীটা মুহূর্তের মধ্যে যেন বদলে গেল। তার মনে হলো এই ঘর, এই দেয়াল, এই আলো সব যেন এক প্রকার ধোঁকা। তার চেনা পৃথিবীতে মুহূর্তের মধ্যে যেন বদলে গেল। যাকে একসময় শুধু স্বপ্নে দেখলে গা শিউরে উঠত, সেই সায়ন চৌধুরী এখন তাদের অভিভাবক, নিয়ন্ত্রক এবং প্রহরী, যে সব সময় তাদের সামনে থাকবে। এখন ভাবতেই শরীরে প্রতিটি লোম দাঁড়িয়ে গেল আয়রার। আয়রার গলা শুকিয়ে এলো। সে নিজেকে অসহায়, ভীত আর অসুস্থ অনুভব করতে লাগলো। এই 2 দিন সেজন্যই বুঝি তার নিজের শরীরটা অজানা এক ভয়ে কেঁপে উঠেছিল বারবার।
হঠাৎ করে আয়রা রুমে প্রবেশ করলো সেই পরিচিত দুইজন মেয়ে প্রহরী। তাদের চোখ এক অদ্ভুত ব্যস্ততা, শুধু রহস্যকরা ভাব। তারা এদিক সেদিক তাকিয়ে আয়রাকে খুঁজতে লাগলো। অবশেষে সায়রা রুমে এসে বলল, ম্যাডাম, আপনার বাবা মা এসেছেন। সায়ন স্যারের নির্দেশে আপনি তাদের সঙ্গে দেখা করতে পারবেন, তবে মাত্র 10 মিনিটের জন্য। আয়রার হৃদয়ের জন্য মুহূর্তে কেঁপে উঠল। সে উঠে দাঁড়ালো আর ছুটে গেল রুমে। বাবা মাকে দেখে একদম কান্নায় ভেঙে পড়ল আয়রা। আব্বু, আম্মু, এ কি হলো আমাদের? তার কণ্ঠে ভার হয়ে এলো, চোখে পানি টপ টপ করে গড়িয়ে পড়লো বুকে। আলতাফ চৌধুরী কোনো কথা বলল না, শুধু নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন শক্ত করে। কিন্তু বুকে লুকানো কষ্ট যে হু হু করে বেরিয়ে এলো চোখ দিয়ে। রাহিনুল বেগম চোখ মুছছে চুপচাপ। তার গলায় কোনো শব্দ নেই, শুধু কান্নার নীরবতা। তবে তিনি আগে যে বুঝতে পেরেছেন একদিন সায়ন আলতাফ চৌধুরী অন্যায়কে প্রতিশোধ নিবেই। তিনি আলতাফ চৌধুরীকে অনেকবার সাবধান করিয়েছেন, কিন্তু আলতাফ চৌধুরী কিছুতেই তার কোনো কথা শুনেননি, উল্টো তার উপর রাগ দেখিয়েছেন। হঠাৎ আয়রার তুরাগের কথা মনে হলো। সে আব্বুকে বলল, তুরাগের কোনো খবর জানো? তারা কি আমাদের এই বিপদের কথা শুনেনি? তুরাগ কেন আসছেন না তাদের বাঁচাতে? আলতাফ চৌধুরী এই বিষয়ে কিছু বলার আগে সময় শেষ হয়ে গেল। আয়রার মনে হাজারো প্রশ্ন, অনুশোচনা, দুঃখ, সবকিছুই যেন আটকে গেল 10 মিনিটের এই দেয়ালে। তবে মেয়ে প্রহরী একজন, যার নাম লাইলা, সে সান্ত্বনা দিয়ে বলল, তোমাদের 3 বোন এক অপরের সাথে দেখা করতে পারবে। রুমের ভিতরের দরজাগুলো সবসময় খোলা থাকবে। আরেক প্রহরীর নাম সেতু, সে বলল, যদি তোমরা সায়ন স্যারের সব নির্দেশ না মানো তাহলে উনি ভীষণ রাগ করবেন। আর আজ থেকে তোমাদের সব নিয়মাবলী মেনে চলতে হবে। আগামীকাল থেকে তোমরা যে যার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে, তবে সাবধান, ছলনার আশ্রয় ভুলেও করে নিবে না, কারণ তোমাদের নজর রাখার জন্য সবসময় কয়েকজন প্রহরী তোমাদের সাথে থাকবে। আয়রা তখন চিৎকার করে বলল, আমি মানব না কোনো নিয়ম কানুন। আপনাদের স্যারকে বলুন, তারা যখন আমাদের প্রতি এতই রাগ, ঘৃণা, তাহলে আমাদের সবাইকে একসাথে মেরে ফেলে। লায়লা তা শুনে বলল, সরি ম্যাডাম, আমরা এসব বলতে পারবো না। উনি আপনার এসব তেজের কথা শুনলে রাগ করে তো হয়তো আমাদেরই মেরে ফেলতে পারে। আয়রা মাথা নুয়ে ফেলল। এখন বন্দি জীবন শুরু হলো তাদের। আয়রা ভালোভাবে বুঝতে পারলো এইবার এক অনভিপ্রেত জেলখানার মতো হয়ে গেছে, যেখানে সায়নের রাজত্ব চলবে, তার কথা মতো সব করতে হবে। কিন্তু তাদেরও তো নিজস্ব লাইফ আছে, নিজস্ব ভালো লাগা আছে। আয়রার তুরাগের কথা ভীষণ মনে পড়তে লাগলো। আজ তাদের বিয়ে হওয়ার কথা ছিল। এই বিয়েতে ঘিরে কত স্বপ্ন আর কত পরিকল্পনা ছিল আয়রার। মুহূর্তের মধ্যে সব যেন ভেঙে চুরমার হয়ে গেল। দুপুর 1:30। 3 বোন আয়রার রুমে বসে গল্প করছিল। হঠাৎ দরজায় টোকা। লায়লা প্রবেশ করলে লিপিবদ্ধ ভঙ্গিতে বলল, ম্যাডাম, নিচে আসুন, আপনারা, খাওয়ার সময় হয়ে গেছে। সায়রা আর নায়রা চুপচাপ উঠে দাঁড়ালো, কিন্তু আয়রা বসে থাকলো। গলায় কাটার মতো কঠিন স্বরে বলল, আমি কিছুতেই এ বের খাবার খাবো না। লায়লা তখন নরম কণ্ঠে বলল, ম্যাডাম, খাবারের উপর রাগ করতে নেই, প্লিজ চলুন। আপনি না খেলে সায়েন্সের রাগ করবেন। এইবার আয়রার ভিতরে যেন বিস্ফোরণ হলো। রাখো তোমার সেই সায়েন্সেরকে, সারাক্ষণ শুধু সায়েন্সের। আমরা তাকে কোনো স্যার মনে করি না, না তাকে আমাদের পরিবারে কেউ ভাবি। লায়লা কিছুক্ষণ চুপ থেকে তার হাত ঘড়ির দিকে তাকালো। ম্যাম, 5 মিনিট সময় চলে গেছে, দয়া করে চলুন। না, আমি যাব না। এই বলে আয়রার ধপ করে বিছানায় বসে পড়ল। ঠোঁট কাঁপছে, চোখে কাটার মতো রাগ। সারা নিচু সুরে বলল, আপু, সায়ন ভাইয়া ভীষণ রাগী, এসে ধমক দিবে, কাঁদিয়ে ছাড়বে তোকে। নায়রা বলল, তুই এখনো তাকে চিনিস না আপু, এত রাগ ওনার, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আজ। আয়রা চোখ তুললে তাকালো, ঠান্ডা অথচ বিষে ভরা দৃষ্টিতে। তোরা শুধু ধমকের ভয় পেয়েছিস, আমি তাকে চিনি, ভালো করে চিনি। সে কেমন, কতটা নির্দয় আর নিষ্ঠুর, সে আমাকে একদিন। আচমকা থেমে গেল আয়রা, তার কণ্ঠে জড়ানো ভয়, রাগ আর কিছু না বলা ব্যথার ভার। চারপাশে নিস্তবতা। নায়রা, সায়রা আর লায়লা সবাই আয়রার মুখের দিকে তাকিয়ে রইল। কি বলবে সে? কি হয়েছিল তার সঙ্গে? কিছু না বোন, তোরা শুনলে ভয় পাবি। কি একটুখানি থেমে আয়রা চোখ নামিয়ে বলল, যখন সেই দৃশ্যটা মনে পড়ে, আমি আয়রা, যে কিনা কখনো ভয় পেতাম না কাউকে, সেই কুকড়ে যায় ভয়ে। আয়রার গলা কাঁপছিল, এক অদৃশ্য দুঃস্বপ্ন যেন ঝাপটে ধরেছিল তাকে। এই সময় দরজায় টোকা দিয়ে প্রবেশ করলো সেতু বলল, ম্যাডাম, খেতে আসুন প্লিজ, না হলে স্যার আমাদের বকবেন। আয়রার মাথা ঘুরিয়ে বলল, উনি রাগ করলে তাতে আমার কি, আমি যাব না। লায়লা ও সেতু আর কথা বাড়ালো না, শুধুমাত্র সায়রা আর নায়রাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ডাইনিং টেবিলে এখন সবাই উপস্থিত। আলতাফ চৌধুরী, রাহিনুল বেগম, আলিফ চৌধুরী আর মেহেরজান বেগম। যেন বায়ু থমথমে পরিবেশ, কারো মুখে কোনো কথা নেই। এদিক পেটে প্রচণ্ড খিদা, সারাদিনের ক্লান্তি জমে আসে সবার চোখে মুখে। তবু কারো হাত চলছে না খাবারের দিকে, সবাই আয়রার অপেক্ষা করছে। এই সময় সায়রা ও নায়রা এসে বসলো। আলতাফ চৌধুরী তাদের দেখে কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করলো, মা, আয়রা কোথায়? সায়রা মাথা নিচু করে বলল, সে বলছে আসবে না। একথা শোনা মাত্রই আলতাফ চৌধুরীর মুখে রাগের রেখা আঁকা পড়ল। চোখে একসাথে অভিমান, দুঃখ আর একরাশ হতাশা। চেয়ারটা ঠেলে সরিয়ে দাঁড়িয়ে গেলেন তিনি। কারো দিকে না তাকে শুধু বললেন, আমি ওকে নিয়ে আসছি।
লায়লা দরজা খুলে দিল। আলতাফ চৌধুরীর মুখে কঠোরতা, বুক কুঁচকে আছে। পা ফেলে তিনি প্রবেশ করলেন আয়রার রুমে। তার কণ্ঠে যেন বজ্রের মতো গর্জে উঠল, এটা আর তোমার বাপের বাড়ি নয় আয়রা, যখন যা খুশি তাই করবে। এই স্বাধীনতা এখন আর নেই। এই বাড়ি এখন সায়নের। সে কিছু নিয়ম মেনে দিয়েছে সবাইকে, আর এটা না মানলে পরিস্থিতি অনেক খারাপ হবে, বুঝেছ? আয়রা বিছানায় বসেছিল, মাথা নিচু করে, চোখ ফেটে কান্না আসছে। তবু সে মুখ তুলে চোয়াল শক্ত করে বলল, কি হবে আব্বু, আর কত খারাপ হবে? যা হওয়ার তো সব হয়েই গেছে। তার কণ্ঠ রুক্ষ, বুক ভরা অভিমান। পাপ করছো তুমি, আর শাস্তি পাচ্ছি আমরা। তোমার ভুলের খেসারত দিচ্ছি আমরা 3 বোন। এই বন্দিশালায় আটকে থেকে এক একটা দিন মরছি আমরা। একটুখানি থেমে আয়রা কাপা গলায় বলল, বলো তো কবে সুদে দেবে সেই 500 কোটি টাকা? কবে শেষ হবে এই দুর্বিষহ দিন? না খেয়ে খেয়ে মরে যদিও মুক্তি মেলে, তবে সেটাই আমার জন্য বেস্ট অপশন। আলতাফ চৌধুরী যেন স্থির হয়ে গেলেন। এইরকম কথা কখনো আশা করেনি মেয়ের মুখে। তার চোখে জল, মুখে অনুশোচনার ঝিলিক দিল। কিন্তু তিনি চুপ রইলেন। হয়তো ভেতর থেকে ভেঙে পড়েছেন, কিন্তু বাইরে এখনো এক দায়িত্ববোধা পিতা মুখোশ পরে আছেন। আলতাফ চৌধুরীর গলায় এবার আগের মতো কঠিনতা রইল না। একটানা কথা বলতে বলতে যেন ক্লান্ত, গলায় তিক্ততা। যা মন চাই কর, আমাদের এখন খিদে লেগেছে ভীষণ। সারাদিন না খেয়ে না বিশ্রাম নিয়ে কাজ করছি আমরা। তোরা তো আরাম আয়েশে আছিস, সায়ন তো তোদের ভালোই রেখেছে। আমরা সারাদিন কি কি করছি জানিস তুই? জানলে এইভাবে আর বলতি না। ছায়া কি করিয়েছে তোমাদের দিয়ে আব্বু? কি করাচ্ছে ওই নিষ্ঠুরটা? আলতাফ চৌধুরী একটুখানি কথা বলতে যাবেন, হয়তো কিছু একটা ফাঁস করবেন, ঠিক তখনই লায়লা এগিয়ে এলো। তার ঠান্ডা কণ্ঠে হুকুম ঝরে পড়ল, স্যার আপনি এখন যেতে পারেন, আপনার বেশি সময় কথা বলার অনুমতি নেই। আলতাফ চৌধুরী থমকে গেলেন, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার চোখে হতাশা আর মুখে ক্লান্তি। তিনি আয়রার দিকে শেষবার তাকিয়ে শব্দহীন কিছু বলতে চেয়ে ফিরে গেলেন। কিছু দূর হেঁটে যেতেই লায়লা থেমে গেল। তার চোখে ছিল চাপা ধমক আর ঠান্ডা রাগ। আপনি কি করেন বা না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তা সবাইকে বলে বেড়াতে পারবেন না। বিশেষ করে আপনার মেয়েদের তো নয়। তারা আপনাদের কষ্ট জানুক, এটা কি আপনি চান? আলতাফ চৌধুরী মাথা নিচু করে বললেন, জি ভুল হয়ে গেছে। সায়ন যে কিছু না জানে, দয়া করে। লায়লা তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড, তারপর ধীর গলায় বললেন, নেক্সট টাইম সতর্ক থাকবেন, বাকিদেরও সতর্ক করে দিবেন। জি। নীরব সম্মতিতে মাথা নাড়লেন আলতাফ চৌধুরী। তার মনে জমে থাকা সব অহংকার হুড়মুড় করে ভেঙে পড়ল এক মুহূর্তে। সারা জীবন যিনি হুকুম দিয়ে গেছেন, আজ তার হুকুম চালাচ্ছে এক পাহারাদার, এক অসাধারণ মেয়ে। নিজেকে এই অবস্থায় দেখে মনে মনে চিৎকার করতে উঠতে চাইলেন, এই কি আমার জীবন? এই শেষ কোথায়? এর চেয়ে তো মৃত্যুই ভালো ছিল। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি দিব, তো সবাই একটু সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা। ধন্যবাদ।